শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। বদলে গেল সিস্টেম, রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, গোটা দেশের মধ্যে নজির গড়ল বাংলা। নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক, এর কোনো ক্ষমতাই নেই, ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন মমতা। এত টাকা চাইছে কেন, ভরা এজলাসে প্রশ্ন প্রধান বিচারপতির, তোলপাড় হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত হলে মমতাকে দিতে হবে 11,50,00,000 টাকা, মামলায় নয়া মোড়। দমদমে 329, কামারহাটিতে 303, কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ, সব তালিকা দিল সিবিআই। পর্ষদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, এবার হাইকোর্টে মামলা, কি নির্দেশ দিলেন জাস্টিস সিনহা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। বদলে গেল সিস্টেম, রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, গোটা দেশের মধ্যে নজির গড়ল বাংলা। আমজনতার জন্য বিরাট স্বস্তির খবর, এবার রেশন কার্ড নিয়ে সমস্ত সমস্যার মুশকিল আসান। আর যেতে হবে না খাদ্য দপ্তর বা অন্য কোথাও, এবার অনলাইনেই যাবতীয় সমস্যা মেটানো যাবে। রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। দেশের মধ্যে প্রথমে ব্যবস্থা চালু করে নজির গড়ল বাংলা। রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, অফলাইনের দিন শেষ, নাম বদল থেকে দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা সমস্ত কিছুই এবার হবে অনলাইনে। রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ এবার বাড়ি থেকেই হয়ে যাবে, শুধুই লাগবে স্মার্টফোন। অনলাইনে খাদ্য দপ্তরের ফুড পোর্টালে গিয়েই মিটে যাবে সব কাজ। খাদ্য দপ্তর সূত্রে খবর, এই নয়া পদ্ধতিতে নিজের পরিবারের রেশন কার্ড নিজেই সংশোধন করা যাবে। রেশন কার্ডের নাম, বয়স, ঠিকানায় কিছু ভুল থাকলে তা বাড়ি বসেই ঠিক করে নেওয়া যাবে, অনেকটা সেলফ সার্ভিসের মতো। জানা যাচ্ছে গ্রাহকদের সমস্যা দূর করতে হয়রানি কমাতেই এই পদক্ষেপ। এতে করে কোনো গ্রাহক সমস্যায় পড়লে আর বারে বারে খাদ্য দপ্তরে গিয়ে ধর্ণা দিতে হবে না, খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ড সংশোধন করে নেওয়া যাবে। ওদিকে সম্প্রতি রেশন বন্টন ব্যবস্থায় ওজনে কারচুপিতে লাগাম দিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবস্থা চালু করেছে রাজ্য খাদ্য দপ্তর। যদিও আপাতত এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে, পরে এই ব্যবস্থা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ারও পরিকল্পনা চলছে। এই নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, কারচুপি রুখতে এর পরের ধাপে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ বহুজনা। কোমর বেঁধে দুর্নীতি তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মাঝে দুর্নীতি রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকারও। এই আবহে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একের পর এক বড় পদক্ষেপ রাজ্যের। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক, এর কোনো ক্ষমতাই নেই, ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন মমতা। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর আগামীকাল নীতি আয়োগের বৈঠক বসছে। তাতে যোগ দিতে যাওয়া 18 ঘন্টা আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ উঠিয়ে দেওয়ার দাবি তুললেন। আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক, এর কোনো ক্ষমতাই নেই, দয়া করে যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হোক। দেশের পরিকাঠামো তৈরিতে যোজনা কমিশনের বড় ভূমিকা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। এর আগে তার সরকার ঘোষণা করেছিল, সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যের নিজস্ব যোজনা কমিশন করা হবে। কেন্দ্রীয় বাজেটে বাংলা সহ বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যকে বঞ্চনার অভিযোগেও নীতি আয়োগের সমালোচনা করেছে মমতা। তার বক্তব্য, নীতি আয়োগের আর্থিক ক্ষমতা নেই। আগে যখন যোজনা কমিশন ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে 3 বার বৈঠকে যোগ দিয়েছি, তখন রাজ্য থেকে মুখ্য অফিসারেরাও আসতেন, রাজ্য কেন্দ্র ভালো সমন্বয় হতো। কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরে যা বলে এসেছিলেন মমতা, দিল্লিতেও সাংবাদিকদের কাছে সে কথাই বিস্তারিত বলেছেন। তার কথায়, আমি আগে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এদের যা আচরণ, আমাদের লিখিত বক্তব্য 7 দিন আগে পাঠাতে বলেছিল, তারপরে বাজেট হয়েছে। বাজেটে বাংলা সহ বিরোধীরা ক্ষমতায় আছে যেখানে, সেই সব রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। এই বৈষম্য রাজনৈতিক পক্ষপাত মানছি না। আমাদের বক্তব্য রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব, বেরিয়ে আসবো, চেষ্টা করব আমার রাজ্যের হয়ে কথা বলতে। হেমন্ত সোরেন যাচ্ছেন ওর রাজ্যের হয়ে কথা বলতে, আমাদের পক্ষ থেকে আমরা সবার হয়ে কথা বলবো। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, এত টাকা চাইছে কেন, ভরা এজলাসে প্রশ্ন প্রধান বিচারপতির, তোলপাড় হাইকোর্ট।
মানা হয়নি হাইকোর্টের নির্দেশ, ক্ষতিপূরণ নিয়েও অসন্তোষ। এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 2018 সালে দাড়িভিটে পুলিশের গুলিতে 2 ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হলো। দাড়িভিট মামলায় কি নির্দেশ দিল হাইকোর্ট? হাইকোর্ট ক্ষতিপূরণ হিসেবে 2 লক্ষ টাকা ধার্য করলেও মৃত ছাত্রদের পরিবারের ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আপত্তি ছিল। রাজ্য সরকারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলেছিলেন তারা। সেই দাবি নিয়ে বুধবার প্রশ্ন তোলে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ। প্রসঙ্গত, 2 ছাত্রের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে গেলে ঘটনায় এনআইএ তদন্তের পাশাপাশি 2 মৃত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি, যদিও ক্ষতিপূরণের অঙ্ক নির্দিষ্ট করে দেননি জাস্টিস মান্থা। তবে অভিযোগ ওঠে, বহু মাস কেটে যাওয়ার পরও পুলিশ এনআইকে তদন্তভার তুলে দেয়নি। এরপর হাইকোর্টের নির্দেশ অমান্য করার দায় হয়েছিল আদালত অবমাননার মামলা। ওদিকে এনআইএ তদন্ত সহ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বুধবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানির জন্য উঠলে রাজ্য জানায় ইতিমধ্যেই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম মোতাবেক ক্ষতিগ্রস্ত পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়া হবে, যদিও ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আপত্তি দেখায় 2 ছাত্রের পরিবার। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে মমতাকে দিতে হবে 11,50,00,000 টাকা। মামলায় নয়া মোড়। বঙ্গ রাজ্যপাল বোসের মানহানির মামলায় নয়া মোড়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা ঠুকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবার সেই সম্মানহানি প্রমাণিত হলে 11 কোটি টাকা দেওয়ার আবেদন জানালেন রাজ্যপাল। মমতার কাছে বিরাট দাবি রাজ্যপালের, কেবল 11 কোটিতেই শেষ নয়, পাশাপাশি কোর্ট ফি বাবদ 50,000 টাকাও দেওয়ার আবেদনও করা হয়েছে। মমতা সহ 4 জনের বিরুদ্ধে করা মামলায় এমনই আবেদন জানিয়েছেন বোস। যদিও মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি, তার মক্কেলের কোনো মন্তব্যের জেরে রাজ্যপালের মানহানি হওয়ার কোনো জায়গাই নেই। সিভি আনন্দ বোসের করা মানহানির মামলা বর্তমানে গড়িয়েছে ডিভিশন বেঞ্চে। সেখানেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে তার বাক স্বাধীনতা খর্ব হয়েছে বলে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এই মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল আগামী 14 আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না। এরপরই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা। বুধবার সেই মামলার শুনানিতে মমতার আইনজীবী তার মক্কেলের বাক স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টি তুলে ধরেন। শুক্রবার এই মামলার শুনানি আছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, দমদমে 329, কামারহাটিতে 303, কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ সব তালিকা দিল সিবিআই। 2022 থেকে নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই। আর সেই তদন্ত চলাকালীনই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে। প্রমোটার অয়নশীলের সূত্র ধরে সামনে উঠে আসে পুরো নিয়োগ দুর্নীতি। এর আগে এই মামলায় একাধিক হেভিওয়েটের বাড়িতে হানা দিয়েছে ইডি সিবিআই। দুর্নীতিগ্রস্ত একাধিক পুরসভার তালিকাও দিয়েছিল সিবিআই। সেই মামলাতেই এবার সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার 1850 জনের চাকরি পুরো নিয়োগ দুর্নীতিতে তোলপাড় করা তালিকা চার্জশিট দিয়ে সিবিআই জানিয়েছে 2014 সালের পর 17টি পুরসভায় নিয়োগের দুর্নীতির অভিযোগ সামনে আসে, যেখানে অর্ধেকের বেশি চাকরি বেআইনিভাবে করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বেআইনিভাবে সবথেকে বেশি চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়, দাবি সিবিআই এর। সিবিআই সূত্রে খবর, বেআইনিভাবে চাকরি হয়েছে এমন 329 জনের নাম এখন তাদের স্ক্যানারে। পিছিয়ে নেই কামারহাটিও। তদন্তকারী এজেন্সির আতশ কাচের নিচে কামারহাটিতে 303 জন, বরানগরে 276 জন, টিটাগড়ে 221 জনের নিয়োগও সেই নামের সূত্র ধরেই দুর্নীতির পর্দা ফাঁস করার জন্য চলছে তদন্ত। এই 4 পুরসভা ছাড়াও অবৈধ নিয়োগের তালিকায় রয়েছে কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম, কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর। সিবিআই সূত্রে দাবি, এই সমস্ত বেআইনি নিয়োগই হয়েছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সংস্থার মাধ্যমে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, পর্ষদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এবার হাইকোর্টে মামলা, কি নির্দেশ দিলেন জাস্টিস সিনহা। নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ। দিন দিন পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে রহস্য। শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে আদালতে চলছে একাধিক মামলা, যার জেরে চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। এর মাঝে এবার পর্ষদের ভুলে চাকরি হারানোর অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন একাধিক প্রাথমিক শিক্ষক। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে মামলাকারীদের আইনজীবীরা জানান, তাদের মক্কেলরা 2016 সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন, কিন্তু সেই সময় তাদের প্রাথমিক শিক্ষণের ডিগ্রি ছিল না।
না, অর্থাৎ তাদের অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার কথা। এদিকে পর্ষদ তাদের অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ করে। তবে পরের বছরে এই সকল শিক্ষক প্রশিক্ষিত শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার যোগ্য নন, এই যুক্তি দেখিয়ে তাদের বরখাস্ত করে দেওয়া হয়। এদিকে অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে যারা চাকরি পেয়েছিলেন তাদের থেকে মামলাকারীদের প্রাপ্য নম্বর বেশি বলে এদিন আদালতে দাবি করে তাদের আইনজীবী। তিনি আরও বলেন, চাকরি পাওয়ার সময় প্রাথমিক শিক্ষকরা কোনো প্রশিক্ষণের নথি দেননি। পর্ষদ ভুলে তাদের প্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ করে, তাই এই ভুলের দায়ও পর্ষদেরই। মামলাকারীদের আইনজীবীরা আদালতে জানান, তাদের মক্কেলরা অপ্রশিক্ষিত বিভাগেও চাকরি পাওয়ার যোগ্য হলেও 7 বছর ধরে চাকরিহারা অবস্থায় রয়েছেন। আজ শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাকারীদের চাকরি সংক্রান্ত নথি পেশ করতে পারে রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ।